কাশ্মীর জুড়ে ভারতের সেনা মহড়া, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে দিল্লি, শঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদও। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরব সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতের। সীমান্তে চলছে গোলাগুলি, কাশ্মীরে ব্যাপক ধরপাকড়। পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ বৈঠক, ইতিবাচক বলছে ওয়াশিংটন। মতবিরোধের সংখ্যা কাটেনি দাবি তেহরানের। ৩ মে ফের আলোচনা। ৫ বছরের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি হামাস। প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন অব্যাহত, নিহত আরও ৪০। ইউক্রেনের দখল থেকে কুর্স্ক অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার দাবি রাশিয়ার, অস্বীকার জেলেনস্কির। শর্ত ছাড়াই কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে রাজি মস্কো। এবং ৫,০০০ টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উন্মোচন উত্তর কোরিয়ার। অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে আখ্যা, পশ্চিমাদের জন্য নতুন হুমকি আখ্যা কিম জং উনের। ভারতের পক্ষ থেকে যে কোনো সময় শুরু হতে পারে সামরিক অভিযান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এমন আশঙ্কার কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দুই দেশকে সংযত আচরণ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে আছে ভারত পাকিস্তান সীমান্ত। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে গোলাগুলিও। কাশ্মীর জুড়ে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় বাহিনী। ১,০০০-এর বেশি বাড়ি ও বনাঞ্চলে তল্লাশি চালিয়ে ৫০০ জনকে আটক করা হয়েছে। স্থানীয় প্রশাসন সতর্ক করছে যেন নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়। এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের পক্ষ থেকে সামরিক অভিযান অতি আসন্ন। সোমবার ইসলামাবাদের নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন খাজা মোহাম্মদ আসিফ। বলেন, পাকিস্তানের বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করা হয়েছে, কারণ ভারতের হামলা আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কূটনৈতিক মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মহল এই উত্তেজনার দিকে নজর রাখছে। ইসরায়েল ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে, আবার চীন দ্রুত নিরপেক্ষ তদন্তের পক্ষে মত দিয়ে দুদেশকে সংযত আচরণ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার জেরে উপমহাদেশে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা শান্ত করতে এখন প্রয়োজন দায়িত্বশীল কূটনৈতিক উদ্যোগ। নয়তো দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সংঘাত গোটা অঞ্চলকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে আরব সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। দুদেশের মধ্যে চলছে গোলাগুলি, কাশ্মীর জুড়ে চলছে ধরপাকড়। ঘটনার ১ সপ্তাহ পার হলেও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে না পারায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এদিকে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতকে ভারতের শিশু সুলভ অবৈধ আচরণ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর প্রায় ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশ্য সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এরই মধ্যে হামলার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় সময় রোববারও কয়েকজনের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। উত্তপ্ত পরিস্থিতিতে অস্ত্রবিরতি লঙ্ঘন করে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ৩ দিন ধরে থেমে থেমে গোলাগুলি চলছে পাকিস্তান ও ভারত সেনাদের মধ্যে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আরব সাগরে সফলভাবে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে ভারতীয় নৌবাহিনী। পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, বিষয়টিকে শিশু সুলভ ও অবৈধ আখ্যা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী। বলেন, এই চুক্তি কেবল পাকিস্তান ও ভারতের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বাতিল করা যেতে পারে। কোনো পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। অন্যদিকে আগাম সতর্কতা ছাড়াই ভারত ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ায় বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে রাজধানী মুজাফফরাবাদে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদের উপর সরাসরি হুমকি তৈরি করেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ৩য় ধাপের পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াশিংটনের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি
পারমাণবিক কর্মসূচি ঘিরে আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। তবে দুপক্ষের মধ্যে এখনও মতবিরোধ রয়ে গেছে বলে আশঙ্কা তৈরি করেন তিনি। এদিকে আলোচনা গঠনমূলক এবং ইতিবাচক হয়েছে বলে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। আগামী শনিবার ইউরোপে পরবর্তী ধাপের আলোচনা হবে বলে জানা গেছে। দফায় দফায় চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা। আগের দুইবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি। ওমানের রাজধানী মাস্কাটে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 6 ঘণ্টা ব্যাপী চলে পরোক্ষ আলোচনা। এবারের বৈঠকেরও মধ্যস্থতা করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধি নিজ দেশে ফিরে গিয়ে আরও অভ্যন্তরীণ পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আলোচনা গঠনমূলক হলেও বড় ধরনের মতপার্থক্য এখনও রয়ে গেছে। তিনি আরও জানান, এবারের আলোচনায় বিশেষজ্ঞদের উপস্থিতি কার্যকর ছিল। লিখিতভাবে একাধিকবার মতবিনিময় হয়েছে। পরের বৈঠকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেছেন আরাকচি। তবে তিনি স্পষ্ট করে দেন, এই আলোচনায় শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মিসাইল বা প্রতিরক্ষা বিষয়াদি এই আলোচনার এজেন্ডা নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনা নিয়ে ইতিবাচক সুর শোনা গেছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছেন। তারা জানিয়েছেন, খুব শিগগিরই ইউরোপে ফের বৈঠক হবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ দফার আলোচনা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। স্থান ও সময় নির্ধারণ করে পরে জানানো হবে। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ আশা দেখছেন, আবার কেউ মার্কিন উদ্দেশ্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমি নিশ্চিত কোনো চুক্তি হবে না, কারণ কিছু লোক আছে যারা চায় না এটা হোক। এতে তাদের স্বার্থ নেই। আসলে চুক্তি না হলে আমার মনে হয় যুক্তরাষ্ট্র নিজেই লাভবান হবে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনা ঘিরে চুক্তির সম্ভাবনা তৈরি হলেও মতপার্থক্য ও পারস্পরিক অবিশ্বাস এখনও প্রধান বাধা হয়ে আছে। 5 বছরের যুদ্ধবিরতির শর্তে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। তবে এ বিষয়ে তেল আবিবের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর মধ্যে ফিলিস্তিনি নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার উত্তরসূরি হিসেবে হুসেইন আল শেইখের নাম ঘোষণা করেছেন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 10 জন সহ নিহত হয়েছেন 40 ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে নির্বিচার হত্যাযজ্ঞ। স্থানীয় সময় শনিবারও গাজার দেইর আল বালা ও আল জাওয়াইদা অঞ্চলে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। তবে সবচেয়ে করুণ ঘটনা ঘটে গাজার সাবরা এলাকায়। নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হন একই পরিবারের 10 সদস্য। অব্যাহত হামলার মধ্যেই যুদ্ধবন্ধের সম্ভাবনা নিয়ে মিশরের কায়রোতে শুরু হয়েছে আলোচনা। 5 বছরের যুদ্ধবিরতির শর্তে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় প্রস্তুত থাকলেও কোনোভাবেই অস্ত্র সমর্পণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গোষ্ঠীটি। এরই মধ্যে ফিলিস্তিনি শাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLOর নির্বাহী কমিটির বৈঠকে ঘনিষ্ঠ সহযোগী হুসেইন আল শেইখকে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 89 বছর বয়সী আব্বাসের উপর বয়সজনিত কারণে অনেকদিন ধরে আন্তর্জাতিক মহলে নেতৃত্ব পরিবর্তনের চাপ ছিল। হুসেইন আল শেখ ফাতাহ আন্দোলনের নেতা, যিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় পরিচিত মুখ। যদিও তার নিয়োগ ঘিরে ফিলিস্তিনিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আল শেখ ফিলিস্তিনিদের আশ্বাস দিয়ে বলেছেন, ব্যালট বক্সের মাধ্যমেই বেছে নেওয়া হবে নতুন নেতৃত্ব। গাজা যুদ্ধ নিয়ে ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খোদ মন্ত্রিসভায় তীব্র হচ্ছে মতবিরোধ। রাজনৈতিক নেতাদের সঙ্গে সেনা কর্মকর্তাদের তীব্র বাকবিতণ্ডার খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। যুদ্ধবন্ধ নিয়ে বরাবর বৈঠক করেও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আগামী সোমবার পরবর্তী বৈঠক হবে বলে জানা গেছে। জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে অব্যাহত রয়েছে বিক্ষোভ। 70% of the Israeli is to surrender. এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘটেছে এক নেক্কারজনক ঘটনা। এক মুসলিম নারীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার উপর হামলা চালায় ইসরায়েলি সমর্থকরা। এ সময় তাকে ধর্ষণের হুমকিও দেয়া হয়। এই ঘটনার পর শুরু হয়েছে সমালোচনার ঝড়। ইউক্রেনের দখল থেকে কুর্স্ক অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার দাবি করেছে রাশিয়া। যদিও এই দাবি অস্বীকার করে ইউক্রেন জানায় অঞ্চলটিতে এখনও তাদের সেনা উপস্থিতি আছে।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছাড়াই কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিদিনই নিচ্ছে নতুন মোড়। এবার ক্রুস্কের যুদ্ধের ময়দান থেকে এলো নতুন ঘোষণা। রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ জানান, ক্রুস্ক অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনীকে সম্পূর্ণ বিতাড়িত করা হয়েছে। শেষ গ্রাম গর্নাল পুনর্দখলের মাধ্যমে এ অঞ্চলকে পুনরায় রাশিয়ার দখলে নেওয়া হয়েছে বলে জানান তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে রুশ জেনারেল জানান, এ অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে উত্তর কোরিয়ার সেনারাও। প্রচণ্ড ক্ষয়ক্ষতির মাঝেও তাদের বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করেছেন তিনি। এই প্রথমবারের মতো রাশিয়া যুদ্ধে কোরীয় সেনাদের অংশগ্রহণের বিষয়টি স্বীকার করল। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ টেলিগ্রামে এক পোস্টে জানায়, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি কঠিন হলেও তাদের সেনারা এখনও ক্রুস্কে অবস্থান করছে এবং রাশিয়ার বেলগরদ অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে গেল শুক্রবার মস্কোয় ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 3 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠক শেষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনের সঙ্গে বিনা শর্তে আলোচনায় বসার প্রস্তুতি আবার স্পষ্ট করেছে পুতিন। এর মধ্যে ইতালির রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 15 মিনিটের গোপন বৈঠকে জেলেনস্কি স্পষ্ট করে জানিয়ে দেন, যুদ্ধ শেষ করতে চাইলে প্রয়োজন পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি। ট্রাম্পের কাছে সহযোগিতারও আশ্বাস চান তিনি। উভয় পক্ষই এ আলোচনাকে গঠনমূলক বলে বিবৃতি দিয়েছে। তবে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার জন্য রাশিয়াকে দায়ী করে যুদ্ধবন্ধে পুতিনের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে রাশিয়ার ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞার পাশাপাশি পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজেদের নৌশক্তির জানান দিল উত্তর কোরিয়া। 5000 টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উন্মোচন করেছে দেশটি। জাহাজটিকে উত্তর কোরিয়ার অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর নামফোতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এটির উন্মোচন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার মেয়ে কিম জু একে সঙ্গে নিয়ে নামফো বন্দরে যুদ্ধ জাহাজ উন্মোচন অনুষ্ঠানে হাজির হন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় তাদের অভিবাদন জানান নৌবাহিনীর সদস্যরা। এদিন 5000 টন ওজনের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ উন্মোচন করেন কিম। দেশটির গণমাধ্যম জানায়, বহুমুখী ব্যবহারের জন্য তৈরি যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্র এবং তার এশীয় মিত্রদের মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হবে। উত্তর কোরিয়ার নৌবাহিনীর কাছে তুলে দেওয়া হবে জাহাজটি। 2026 সালের শুরুতেই পুরো দমে কার্যক্রম শুরু হবার কথা রয়েছে। এদিনও পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন কিম। যদি যুক্তরাষ্ট্র বারবার সামরিক শক্তি প্রদর্শন অব্যাহত রাখে, তবে আমাদেরও কৌশলগত প্রতিরোধের শক্তি বাড়ানোর বিকল্প থাকবে না। উত্তর কোরিয়ার ইতিহাসে অন্যতম শক্তিশালী অস্ত্র আখ্যা দেওয়া হয়েছে নতুন এই যুদ্ধজাহাজকে। চোয়ে হিয়ন ক্লাস নামে পরিচিত এই যুদ্ধজাহাজ পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে মাত্র 400 দিনে। এতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবস্থাও যুক্ত করা হয়েছে বলে দাবি পিয়ংইয়ংয়ের। উত্তর কোরিয়ার গণমাধ্যমের দাবি, নতুন এই যুদ্ধজাহাজে আকাশ প্রতিরক্ষা ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এটি। বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই যুদ্ধজাহাজে ডজনখানেক উলম্ব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাও থাকতে পারে। রাশিয়ার সঙ্গে কিম প্রশাসনের সাম্প্রতিক ঘনিষ্ঠতা এবং সামরিক সহায়তা আদান প্রদানের মধ্যে নতুন যুদ্ধজাহাজ সংযোজনে পশ্চিমাদের কপালে উদ্বেগের ভাঁজ পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।